স্কুলের সমস্ত পরীক্ষায় প্রথম হয়েছি আমি। কলেজেও আগুন আগুন মার্কশিট ছিল। কাগজে দূরদর্শনে কিছুদিন হই হই হয়েছিল। তবুও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ক্লাসরুমে কেউ ভালোবেসে আমার পাশে বসতে চায়নি একদিনও। সমস্ত ফার্স্ট বেঞ্চ দখল করে থাকতো সোনালি মেয়েরা। ঠিক পিছনের বেঞ্চে তাদের প্রত্যেকের নিজস্ব বাতি স্তম্ভ ছিল। শুধু আমারই কোনো প্রেমিক ছিল না, কোনো বাতি ঘর ছিল না। কেবল একজন ছাড়া বাকি অধ্যাপকরাও ছিলেন আশ্চর্য রূপমুগ্ধ। ফার্স্ট বেঞ্চের বাইরে যেন আর কোনো ছাত্রছাত্রী নেই। আমার দিকে তারা ফিরেও তাকাতেন না। লাস্ট বেঞ্চের এক কোণে একা একা বসে থাকতাম আমি। ক্লাস নোট নিতাম। স্যারেরা বিরক্ত হবেন জেনেও মাঝে মাঝে দুটি একটি প্রশ্ন করতাম। আর কখনো মন খারাপ হলে ক্লাসরুমের জানলা দিয়ে দেখতাম দূরে পাহাড়, ঝাউবন, নীল কুয়াশায় ঢাকা আমাদের লিমা বস্তি। মনে হতো দূর থেকে দেখতে পাচ্ছি ভুট্টা খেতে কাজ করছে আমার বাবা। চা বাগান থেকে ফিরে মা রাই শাক আর বুনো মাশরুম তুলে কোঁচড়ে বেঁধে রাখছে। ছোট ভাই অর্জুন একপাশে গুলতি আর তীরধনুক নামিয়ে রেখে মাছিদের সঙ্গে পান্তা ভাত খাচ্ছে নিশ্চিন্ত আরামে। সামনে কদম ফুলের মতো 11টা ছোট ছোট বাচ্চা নিয়ে চড়ে বেড়াচ্ছে লাইলাম নামের চীনা মুরগিটা। ভাইয়ের একটাই ভয়, কখন বিজি অথবা চিল এসে ছোঁ মেরে নিয়ে যাবে ফুটফুটে বাচ্চাগুলোকে। কালো রোগা বাংডি নদীর মতো নিরিবিলি সাঁওতাল মেয়ে আমি, স্তন নেই। ছোটবেলায় জ্বলন্ত মাটির উনুনে পড়ে গিয়ে স্তন গ্রন্থি পুড়ে গিয়েছিল আমার। 3 দিন জ্ঞান ছিল না। মা বলতো তোর বুকে আর দুধ আসবে না। আমি মায়ের কথায় হাসতাম। দুধ দিয়ে কি হবে মা, সে তো বাজারেই কিনতে পাওয়া যায়। আমার কথা শুনে ঝাউবনের মাথায় বৃষ্টি নামতো। লাল ছুটি মোরগেরা মাটিতে ছিটিয়ে দেওয়া রেশমের গম খেতে খেতে একবার মুখ তুলে দেখতো, তারপর ককড় ক বলে ডানা ঝাপটে পাহাড়ের গায়ে প্রবল প্রতিধ্বনি তুলে দিত। তখন কি জানতাম মেয়েদের মাথার চাইতে স্তনের দাম এত বেশি, মেধার চাইতে গায়ের রং আর নিতম্বের গঠন এত গুরুত্বপূর্ণ, উজ্জ্বল মার্কশিটের চাইতে সুন্দর মুখশ্রী এত ম্যাগনেটিক। ছেলে বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করতো আড়ালে। যেদিন শুধু কচুর শাক খেয়ে ক্লাসে আসতাম সেদিনও ওরা আমার গায়ে ইঁদুর পোড়া গন্ধ পেত। যেদিন শুধু ঘাটো সেদ্ধ খেয়ে অথবা উপোস করে ক্লাসরুমে গিয়ে বসতাম সেদিনও ওরা আমার ওড়নায় সাপের মাংস আর বাঁশি হাঁড়িয়ার দুর্গন্ধ পেত। আর চোখে একবার আমার ফ্ল্যাট বুকে দেখে নিয়ে চর্যাপদের প্যারোডি করে বলতো, উঁচু উঁচু পাবো তো তহি বসহি সবরি বালি। শুধু ওই এক তরুণ অধ্যাপক, ধর্মে খ্রিস্টান, দেবতাদের মতো রূপবান পুরুষ, এক মাথা ঈষৎ সোনালি আর কোকড়ানো চুল। শুধু শুক্রবারেই যার ক্লাস থাকতো, আমার সহপাঠিনীরা প্রতিদিন যার প্রেমে পড়তো, তিনি ক্লাসে এসেই একেবারে শেষ থেকে শুরু করতেন, কৃষ্ণকলি আজ কেমন আছো, গত শুক্রবার কোনখানে শেষ করেছিলাম মনে আছে? আমি উঠে দাঁড়িয়ে স্যারের প্রশ্নের উত্তর দিতাম। আর সমস্ত ক্লাসের চোখ ঘাড় বেঁকিয়ে আমাকে দেখত। কেউ মুচকি হাসত, কেউ চোখ মেরে অসভ্য ইঙ্গিত করত। স্যার আমাকে কৃষ্ণকলি বলে ডাকলে আমার ভীষণ লজ্জা করত, ভালোও লাগতো। মনে মনে গেয়ে উঠতাম, এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে,
এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। ক্লাসের শেষে মেয়েরা টিপ্পনি কাটতো, গরুর গাড়ির আবার হেডলাইট, জানিয়ার আবার বুক পকেট, কত কিসের আবার ইউচাট। ছেলেরা সেসব শুনে হাসতে হাসতে ঘাসের ওপর গড়িয়ে পড়ে বলতো, লেজ নেই কুত্তির, টাইগ্রেস নাম, আরশোলা, আবার পাখি, নিমাইয়ের নাম কৃষ্ণকলি, বাজার ভ্যানিটি ব্যাগে আবার কন্ডম। বাড়ি ফিরে এক একদিন আমার মরে যেতে ইচ্ছা করতো। রাতের অন্ধকারে নির্জন পাহাড়ের খাদের কিনারায় দাঁড়িয়ে থাকতাম একা একা। নিচে দূরে জোনাকির মতো আলো জ্বলছে ছোট ছোট টোলায় ও বস্তিতে। পাহাড়ের খাঁজে খাঁজে সজল তিথির মতো মেঘের টুকরো থমকে আছে। মৃত্যুর 7 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আমার মনে পড়তো সেই মার্কিন কবির কথা যিনি লিখেছিলেন, ডেঞ্জার হাইডস ইন বিউটি অ্যান্ড বিউটি হাইডস ইন ডেঞ্জার। এভাবেই আমার আর মরা হয় না। কতবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার কোনো না কোনো কবিতার কথা মনে পড়ে গেছে। পাহাড় থেকে নিচে ঝর্ণায় ঝাঁপ দিতে গিয়ে সহসা পাহাড়ি জ্যোৎস্নার অলৌকিক রূপ থেকে থমকে দাঁড়িয়েছি। ভেবেছি, কেন মরবো আমি? একটা একটা পতঙ্গ তো বাঁচতে চায়, জিপের চাকায় থেতলানো একটা বুনো বেড়ালও বেঁচে থাকতে চায়, চাংলিং টোলার 85 বছরের কুষ্ঠ রোগাক্রান্ত বৌদ্ধ সন্ন্যাসীটিও আরো দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। তাহলে আমি কেন বারবার মরে যেতে চাইছি এভাবে? শুধু শুধু দুটো স্তন নেই বলে? মানুষের মৃত্যুর আগে যে বস্তুটি যাবতীয় ঐশ্বর্য হারিয়ে মরে যায়, নাকি নাকি শুধু গায়ের রং কালো বলে, শুধু দেখতে ভালো নই বলে, শুধু এক অত্যাচার অনার্য মেয়ে বলে, নাকি দিনের পর দিন কয়েকজন ক্লিন রুচির অশিক্ষিত অসুস্থ সহপাঠীর বিকৃত বিদ্রুপের শিকার হয়েছি বলে? ভাই এসে প্রতিবার মৃত্যুর মুখ থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় আমাকে। মা মা ব্যাকুল হয়ে জানতে চায়, কি হয়েছে, কেউ কিছু বলেছে তোকে? তারপর মারাঙ্গুড়োর থান থেকে দুটো ফুল নিয়ে এসে আমার মাথায় ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে স্বস্তি মন্ত্র উচ্চারণ করে। বাবা ঘরের এক কোণে আগুনের পাশে বসে বিষণ্ণ গম্ভীর মুখে মদ খেতে খেতে গলায় ঝোলানো রূপোর ক্রুশে একবার চুম্বন করে, একবার আমাকে দেখে। পরদিন শুক্রবার। মা বলল, কাল যেতে হবে না ক্লাসে, বাড়িতে শুয়ে থাক, 2 দিন বিশ্রাম নে, শরীর মন ভালো হলে যাস। মা জানে আমার পিরিয়ড চলছে, আজ সেকেন্ড ডে। এ সময় প্রচণ্ড ব্যথা হয় আমার তলপেটে, কিন্তু কাল আমি ক্লাসে যাবই। বিএম স্যারের ক্লাস আছে, 102 জ্বর নিয়েও তার ক্লাসে গেছি আমি। মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি, গত 1 বছর ধরে এত বিষণ্ণ অন্ধকারেও আমি যে মরতে পারিনি, সে কি শুধুই তরুণ অধ্যাপকের জন্য? পরদিন শরীর খারাপ নিয়েই ক্লাসে গেলাম। মা একটা কাঁচের বোতলে ভেষজ ওষুধ মেশানো গরম জল ভরে দিয়েছে, এতে ব্যথা কমে। দুপুর 1:30টায় বিএম স্যার এলেন, হাতে হাতে একটা লম্বা কাগজের তালিকা। গত সপ্তাহে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ ডিসার্টেশন এক্সাম হয়েছিল। স্যার এসেই ঘোষণা করলেন, তোমাদের 65 জন ছাত্রছাত্রীর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে জাগরি হেমব্রম, আমাদের কৃষ্ণকলি। সমস্ত সমস্ত ক্লাস তখন আমার দিকে তাকিয়ে। স্যার নিচে নেমে এসে আমার মাথা ছুঁয়ে খুব প্রশান্ত ভঙ্গিতে বললেন, গড ব্লেস ইউ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। সেই মুহূর্তে এক অপার্থিব আনন্দে আমার 2 চোখ জলে ভরে উঠল। নিচু হয়ে বসে প্রণাম করলাম স্যারকে। মনে মনে ভাবছিলাম, কাল যদি আমি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরে যেতাম,
তাহলে এই স্বর্গীয় মুহূর্তটি আর দেখা হতো না। আমার স্বপ্নের অধ্যাপককেও পা ছুঁয়ে আরো প্রণাম করা হতো না। ক্লাসের শেষে ভেরোনিকা আচার্য নামের একটি মেয়ে আমাকে খুব অবাক করে দিয়ে 2 হাতে জড়িয়ে ধরে বলল, কনগ্রেচুলেশন, কাল আমার জন্মদিন, বন্ধুরা সবাই আসবে বাড়িতে, তুমিও এসো, আগে বলা হয়নি তোমাকে, সরি। আমি সচরাচর কারোর বাড়িতে যাই না, কেউ কেউ ডাকেও না আমাকে। তবু পরদিন সন্ধ্যায় খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম ভেরোনিকাদের বাড়িতে। বিশাল উঁচু প্রাসাদের মতো বাড়ি, দরজায় হুর্দি পরা দারোয়ান, 2টো দামি গাড়ি, আলো ঝলমল করছে সারা বাড়ি। ওর মা এসে আলাপ করলো, তুমি জাগরি, কি মিষ্টি মেয়ে তুমি, চোখ দুটো কি সুন্দর, ও মা এত ঘন কালো একঢাল চুল তোমার, শুনেছি পড়াশোনাতেও খুব ব্রিলিয়ান্ট, এসো এসো ভেতরে এসো মা। একটু পরেই ক্লাসের সবাই এসে গেল, সবাই খুব ভালো ব্যবহার করছে। মন্দিরা চ্যাটার্জি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে উঁচু গলায় বলল, এই যে ফার্স্ট গার্ল, তুমি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছই, একটু আমাদের দিকেও দেখো, তোমার স্পেশাল নোট ফোট আমাদেরও একটু দিও। অমনি অমনি সবাই উৎসব বলে আমাকে ঘিরে ধরলো সুসজ্জিত ডাইনিদের মতো। 2 দিন আগেও এরা আমাকে পোকামাকড়ের মতো তাচ্ছিল্য করেছে, আর আজ তবু সমস্ত অপমান আর বিষ মাখানো তীরের আঘাত ভুলে গিয়ে বললাম, নিশ্চয়ই দেব, আমি 4টে খাতায় দিয়ে দেব তোমাদের, জেরক্স করে নিও। সবাই খুব খুশি। শুরু হলো নাচ গান, হইচই, বিলিতি মিউজিক, মস্ত বড় এক কেক কাটা হলো, ওড়ানো হলো অসংখ্য রঙিন বেলুন, সঙ্গে পান ভোজন। অবন্তী বলল, তুই তুই একটু আদিবাসী নাচ করে দেখা, আমরাও তোর সঙ্গে। আমি আমি কিছুতে রাজি হলাম না। 2টো পোড়া মাটির ঘোড়া এনেছিলাম, সেগুলো ভেরোনিকার হাতে তুলে দিয়ে বললাম, চলি রে, অনেক রাত হয়ে গেছে, মা খুব চিন্তা করবে, আমার আমার শরীরটাও আজ। ভেরোনিকা বলল, তোমার জন্য একটা রিটার্ন গিফট আছে, সবার জন্যই কিছু না কিছু আছে, বলে একটা রঙিন কাগজে মোড়া প্যাকেট আমার হাতে তুলে দিয়ে বলল, সাবধানে যেও, অন্ধকার রাস্তা, তোমাকে তো আবার বাস থেকে নেমে অনেকটা পথ পাহাড় বেয়ে নিচে নামতে হবে হেঁটে। মন্দিরা তার পার্লার চর্চিত মুখে বিস্তর বিস্ময় ফুটিয়ে বলল, এত রাতে ওই অন্ধকার পাহাড়ি বস্তিতে ফিরবে? বি কেয়ারফুল বেবি, আজকাল যা রেপ টেপ হচ্ছে চারদিকে। আমি তখন ডোরম্যাটের পাশে রাখা আমার মলিন জুতোর ফিতে বাঁধছিলাম নিচু হয়ে। হঠাৎ কানে এলো বিম্বেশ্বর সেনগুপ্ত নামের একটি বেঁটে খাটো গোলগাল ছেলে মন্দিরার কানে কানে নিচু স্বরে বলছে, আরে ভয় নেই তোর, অন্ধ আর তোমার মাতাল ছাড়া কেউ ওকে রেপ করবে না, বলে দুজনের সে কি হাসি। সেই অশ্লীল হাসিতে মুহূর্তেই নোংরা হয়ে গেল জন্মদিনের উল্লাস আর আনন্দ। খুব মন খারাপ হয়ে গেল আমার। অপমানিত কালো শরীরটা টানতে টানতে বাস স্টপে এসে দাঁড়ালাম। বাস থেকে নেমে পাহাড়ের ঢাল বেয়ে অন্ধকার পথ ধরে বস্তির দিকে হেঁটে যেতে যেতে হঠাৎ কি এক অবরুদ্ধ আবেগে আর যন্ত্রণায় আমার আমার সারা শরীর চাবুক খাওয়া বোবা বালিকার মতো আর্তনাদ করে উঠল। বিম্বিসারের কথাগুলো মনে পড়ছিল, তার আর মন্দিরার সেই অশ্লীল বিদ্রুপের হাসি যেন ঝাউবনের বাতাসে চক্রাকারে ঘুরপাক খাচ্ছে। ডান হাতের তালু দিয়ে 2 চোখের জল মুছে নিয়ে নিজেকেই প্রশ্ন করি, নির্জন রাস্তায় আজীবন রেপ্ট হতে পারার সম্ভাবনা বয়ে বেড়ানোটাই কি মেয়েদের যোগ্যতার মধ্যে পড়ে, যা যা আমার নেই? জীবনের প্রতি মুহূর্তে কামুক আর রূপমুগ্ধ লম্পট পুরুষের লালা ঝরতে দেখাটাও কি মেয়েদের কাছে খুব গৌরবের বিষয়, যে গৌরব আমার নেই? এসব ভাবতে ভাবতে চোখের জল শুকিয়ে আসে। ঝিরিঝিরি ঠান্ডা বাতাসের মধ্যেও 2 চোখ দিয়ে আগুনের হলকা বেরোতে থাকে। সেই আগুনের মধ্যে থেকে উড়ে আসে হাজার হাজার রাতচরা পাখি, যাদের এক চোখে ঘৃণা, অন্য চোখে করুণা।
স্যারের কথা মনে পড়ে খুব। একদিন ক্লাসে তিনি বলেছিলেন, মেধা, শ্রম আর আত্মবিশ্বাস থাকলে একজন পঙ্গু এভারেস্টের চূড়ায় উঠতে পারে। মনে রেখো, ঝোড়ো বাতাসে লতা নুইয়ে পড়ে, কিন্তু পাহাড় থাকে অবিচল। চোখের জল দিয়ে কিচ্ছু হয় না, ওটা ওটা জলের অপচয়। অনেকটা নিচে নেমে এসেছি। পথে কোনো অন্ধরে পেস্ট চোখে পড়েনি, কেবল দুটি একটি টালমাটাল মদ্যপের সাথে দেখা হয়েছে। এখানকার পাহাড়, নদী, ঝর্ণা ও সারি সারি পাইন গাছের মতো ওই মদ্যপ যুবা ও বৃদ্ধেরাও আমাকে চেনে, আমার চোখের ভাষা জানে, আমার শরীরের গন্ধকে ওরা সমীহ করে, ভালোবাসে। অন্ধকারে অন্ধকারে হঠাৎ চোখে পড়ে একটা আলো, পাহাড় বেয়ে দ্রুত উঠে আসছে উপরের দিকে, হ্যারিকেনের আলো। লোকটার হাতে ভুজালির মতো কি একটা অস্ত্র। আলোটা একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। অর্জুন! ভাইটা আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এই অন্ধকারে ভোজালি আর লণ্ঠন নিয়ে এতটা পথ চলে এসেছে সে, পাছে দিদির কিছু হয়ে যায়। ওর এই ভালোবাসার কাছে পাহাড়ি চিতাও থাবা গুটিয়ে নেয়। মনে পড়ে, বাড়িতে কেরোসিন বা মোমবাতি না থাকলে অর্জুন মাটির উনুনে একটা করে শুকনো ঝাউ পাতা গুঁজে দিয়ে আগুন জ্বালিয়ে রাখত, যতক্ষণ না আমার পড়া শেষ হয়। সেই আগুনের আলোয় আমি পরীক্ষার পড়া মুখস্থ করতাম, আর ভাই চুপটি করে বসে থাকতো আমার পাশে। বাবা মা দুজনেই তখন সারা দিনের পরিশ্রমের পর ঘুমিয়ে পড়তো, কিন্তু আমার অনার্স পরীক্ষার আগে অর্জুনের চোখে কোনো ঘুম থাকতো না। কখনো জল এনে দিত, কখনো দুটি একটি কলা, কখনো মুরগির ডিম সিদ্ধ, কিন্তু কিন্তু একটিও শব্দ করতো না, পাছে আমার মনোযোগ নষ্ট হয়। ভাই বলল, বাড়িতে কে একজন এসেছে, সাহেব সাহেব দেখতে, আমার সঙ্গে দেখা করবে বলে সন্ধে থেকে বসে আছে। অনেক অনেক বড় বড় বই এনেছে, মা তাকে চার ভুট্টা পোড়া খেতে দিয়েছে। শুনে খুব অবাক হলাম আমি। মাথার মধ্যে নানা সম্ভাবনা উঠে দিচ্ছে। স্থানীয় পঞ্চায়েতের কেউ নয় তো? কোনো কাগজের রিপোর্টার এসেছে কি? আগে যেমন দু একবার এসেছিল। হঠাৎ হঠাৎ মাথার মধ্যে অন্য এক বিদ্যুৎ চমকালো, অসম্ভবের বিদ্যুৎ। সাহেব সাহেব দেখতে যখন বলছে, ভাই স্যার নয় তো? কিন্তু স্যার কেনই বা আসবেন? কালই তো দেখা হলো, কথাও হলো। তাছাড়া বিএম স্যার আমার এই বস্তির বাড়ির ঠিকানাও জানেন না, তাহলে কে হতে পারে? খুব দ্রুত পা চালিয়ে ঘরে ফিরতেই দরজার বাইরে চোখ পড়লো একজোড়া ঝকঝকে ডিপ ব্রাউন কালারের শু। খুব চেনা আমার। কালই তো এই জুতোয় আমার 2 হাতের 10 আঙুল ছুঁয়ে প্রণাম করেছি। ঘরে ঢুকে দেখলাম আমাদের দড়ির খাটিয়ায় স্যার বসে আছেন, মা বাবার সঙ্গে কথা বলছেন, যেন কতকালের চেনা। পাশে একটা বড় ব্যাগে অনেকগুলো বই। স্যার এবার উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, যাক, তুমি এসে গেছো। আমি তো ভাবলাম দেখাই হবে না। তোমার বাবা মা আর ছোট ভাইয়ের সঙ্গে অনেক গল্প হলো, অনেক কিছু জানা হলো, খুব ভালো লাগলো। মনে হলো আমরা প্রত্যেকেই অন্য মানুষ সম্পর্কে কত কম জানি, অথচ পাশাপাশি রয়েছি দীর্ঘকাল। আমার তখন বুকের ভেতরে তোলপাড় চলছে, যেন ডিসেম্বরের সমস্ত পাহাড় জুড়ে তুষার ঝড় শুরু হয়ে গেছে। আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না, স্যার নিজে এসেছেন আমাদের এই বিষণ্ণ, মলিন, ভাঙাচোরা পাহাড়ি বস্তির ঘরে। স্যার তার বই ভর্তি ব্যাগ থেকে প্রায় একই আকৃতির সমস্ত বই একে একে বের করে আমাকে দেখিয়ে বললেন, শোনো জাগরি, আমার এই রবীন্দ্র রচনাবলীর পুরো সেটটা তোমাকে দিয়ে গেলাম। আর একটা কথা, সেটা অবশ্য তোমাকে কালই বলতে পারতাম। আমি আগামী সপ্তাহেই তোমাদের বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছি দিল্লিতে। ওখানকার একটা ইউনিভার্সিটি থেকে ডাক এসেছে। ওটা আমার নিজের বিশ্ববিদ্যালয়, আলমা মেটার। অনেক দিনের স্বপ্ন ছিল নিজের বিশ্ববিদ্যালয়ের ডায়াসে দাঁড়িয়ে পড়াবো। তোমার বাবার কাছে আমার সঙ্গে যোগাযোগের নম্বর দিয়ে গেলাম, প্রয়োজন হলে ফোন করো।
কোনো অসুবিধা হলে জানিও, আমি যতটা সম্ভব সলভ করার চেষ্টা করব। আমার ধারণা যদি খুব ভুল না হয়ে থাকে, তুমি ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাচ্ছ। আমার সঙ্গে যোগাযোগ রেখো। স্যার স্বাভাবিক স্বরেই কথা বলছিলেন, কিন্তু আমি আমি আর আর নিজেকে সংযত করে রাখতে পারছিলাম না। বুকের ভেতর থেকে পুঞ্জীবিত আবেগের বাষ্প আমার চোখের সমস্ত কুল ছাপিয়ে নোনা জল হয়ে গড়িয়ে পড়তে লাগলো বুকের জামায়। স্যার সস্নেহে আমাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, বোকা মেয়ে, তুমি তো এত দুর্বল নাও, কাঁদছো কেন এভাবে? মনকে শক্ত করো, জীবনে এখনো অনেক পরীক্ষা বাকি তোমার, অনেক হাত, সব বাধা পার হতে হবে তোমাকে, অনেক বড় হতে হবে, অনেক উপরে উঠবে তুমি, আর সেটাই হবে তোমার সমস্ত অপমানের জবাব। সেই মুহূর্তে আমি মনে মনে বলছিলাম, আমি আর কোনো পরীক্ষায় বসবো না স্যার, আমি আর বড় হতে চাই না। আপনি আপনি কেন চলে যাবেন আমাদের ছেড়ে, আমাকে ছেড়ে? কিন্তু কিন্তু স্যারকে এসব কিছুই বলতে পারিনি আমি। কি করে বলবো? আপনি আমার সেই দেবতা, যিনি ঘন অন্ধকারের মধ্যে খুঁজতে খুঁজতে এসে আমার হাত ধরেছেন, আমাদের নিভে যাওয়া লণ্ঠনে নতুন করে আলো জ্বেলে দিয়েছেন, নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। ততক্ষণে বাবা মাকে নমস্কার জানিয়ে অন্ধকার পাহাড়ি রাস্তায় উঠে আমাদের দৃষ্টির সীমানা ছাড়িয়ে চলে গেছেন তিনি। আমি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি সেই হিমার্ত অন্ধকারের দিকে। তারপর ঝিম মেরে বসে থাকি ছড়িয়ে ছিটিয়ে থাকা রবীন্দ্র রচনাবলীর মাঝখানে। আরো গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি মোমবাতির আলোর সামনে এক এক করে উল্টিয়ে যাই রচনাবলীর প্রতিটি খণ্ড। রাজশ্রী, গোরা, 4 অধ্যায়, শেষের কবিতা, শ্যামা, চণ্ডালিকা, তাসের ঘর, সোনার তরী, মহুয়া, সভ্যতা সংকট। আহা, কত কত প্রিয় সব লেখা। কত কষ্ট করে এতদিন লাইব্রেরি থেকে চেয়ে চিনতে, স্যারেদের কাছ থেকে ধার চেয়ে এসব বই পড়েছি আমি। আর আজ মেঘ না চাইতেই বন্যা। আজ সম্পূর্ণ রবীন্দ্রনাথ আমার হাতের মুঠোয়, আমার বুকের পাঁজরে, মনের মণিকোঠায় এসে ধরা দিয়েছেন, সেই অচিন পাখির মতো যাকে কখনো পুরোপুরি ধরা যায় না। এই বইগুলোয় স্যারের সোনালি আঙুলের স্পর্শ লেগে আছে, তার দু চোখের নরম দৃষ্টি লেগে আছে। কোথাও কোথাও দেখছি পেজ মার্কার দেওয়া আছে, কোথাও আবার বিশেষ কিছু পংক্তির নিচে সবুজ কালি দিয়ে দাগ দেওয়া। সেগুলো পড়তে পড়তে ক্রমে রাত বাড়ে। দূরে কোথাও সমবেত আর্তনাদের মতো শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সেই ডাক শুনে লাইলন নামের মা মুরগিটা একবার বিপদ সংকেতের মতো আওয়াজ করে পরক্ষণেই চুপ করে যায়। পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় এসে আমি আদিগন্ত চমকে উঠি। সবুজ কালি দিয়ে স্যার চিহ্নিত করে রেখেছেন খুব পরিচিত একটা রচনার কয়েকটা লাইন, যেন আমাকেই চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছেন কিছু। আমি চিত্রাঙ্গদা, দেবী নহি, নহি আমি সামান্য রমণী, পূজা করি রাখিবে মাথায়, সেও আমি নই, অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তায় যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়। চেনা লাইনগুলো হঠাৎ এই মধ্যরাতে এক নতুন আলোর বার্তা নিয়ে আমার মর্মে, আমার সমস্ত স্নায়ুতে, আমার শিরায় শিরায় ছড়িয়ে পড়ল। প্রণাম, শত কোটি প্রণাম আপনাকে স্যার, হে আমার অপার্থিব আলোর দেবতা। রাত প্রায় শেষ হয়ে এলো। এক অদ্ভুত ঘোরের মধ্যে ভূতগ্রস্তের মতো কেটে গেল বিনিদ্র প্রহরগুলো। আজ আর
ঘুম আসবে না। উঠে বসলাম বিছানা থেকে, আধময়লা পুরানো ব্ল্যাঙ্কেটটা গায়ে জড়িয়ে হাত বাড়িয়ে টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে হঠাৎ চোখ পড়ল ভেরোনিকার দেওয়া রঙিন কাগজে মোড়া রিটার্ন গিফটটা। খুলেই দেখা হয়নি ওটা। মন এত খারাপ হয়ে গিয়েছিল যে খুলে দেখতেও ইচ্ছা করেনি ফেরার পথে। সামান্য কৌতুক হলো, কি আছে ওতে, খুলেই দেখা যাক না। সমস্ত সেলোটেপ খুলতে সময় লাগলো কিছুটা। কিন্তু কিন্তু এটা কি? টকটকে রক্তের মতো লাল একটা ব্রা, প্যাডেড। খুব দামি মনে হলো। আমার মাথা, চোখ, কান সব আকস্মিক রাগে আর উত্তেজনায় লাল হয়ে উঠলো। সমস্ত স্নায়ু বিদ্রোহ করে উঠলো। আমি কখনো ব্রা পরি না, সবাই জানি। ফার্স্ট ইয়ার অনার্সে পড়ার সময় একদিন ক্লাসের টমবয় মেয়েরা সমস্ত ছেলেদের রুম থেকে বের করে দিয়ে নিজেদের ব্রেস্ট ওপেন করে প্রমাণ করতে চাইছিল কারটা জেনুইন আর কারটা আর্টিফিশিয়াল। যেসব মেয়ে নিজেদের ব্রেস্ট শো করতে সংকোচ বোধ করেছিল, টমবয়রা ফোর্স করে তাদের টি শার্ট ওপেন করে দিয়েছিল হাসতে হাসতে। আমি তখন ক্লাসের এক কোণে বন্য শেয়ালের তাড়া খাওয়ার রোগা কালো ছাগল ছানার মতো প্রাণ ভয়ে ছিটকে রয়েছি। লম্বা চওড়া শাস্তির মস্তান টাইপ একটা মেয়ে এসে এক টানে আমার ওড়না ছুঁড়ে ফেলে দিয়ে দু হাতে বুক চেপে ধরে অবাক হয়ে বলেছিল, যা সালা, তুই ব্রা পরিস না? তোর ব্রেস্ট জিরো? কি করে হলো এটা? মাই গড, এই তোরা দেখেছিস এই মেয়েটার ব্রেস্ট নেই, প্যাডেড ব্রাও পরে না। সবাই তখন আমাকে গোল করে ঘিরে ধরেছে, যেন স্টেশনের প্ল্যাটফর্মে ধরা পড়েছে কোনো পকেট মার, যাকে চুরির দায়ে ধরা হয়েছে, কিন্তু সারা শরীর ঘেঁটেও কিছুতেই পাওয়া যাচ্ছে না চুরি যাওয়া বস্তুটি। আর আমি তখন দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। বিশ্ববিদ্যালয়ে এসেও দেখেছি মেয়েরা মাঝে মাঝেই ব্রা নিয়ে নানা ফ্যান্টাসি করত। কার বয়ফ্রেন্ড কাকে জন্মদিনে ইম্পোর্টেড ব্রা গিফট করেছে, কার জামাইবাবু কাকে পুজোতে 1 ডজন ব্রা উপহার দিয়েছে, এইসব নিয়ে হাসি তামাশা হতো। আমি মুখ কালো করে ওদের এক পাশে একটা বই নিয়ে বসে থাকতাম। কত রকমের যে ব্রার ডিজাইন থাকে কানে ভেসে আসতো। টি শার্ট ব্রা, স্প্রুটস ব্রা, বেবি ডল ব্রা, ক্যামিশন ব্রা, প্যাডেড ব্রা, স্ট্যাকলেস ব্রা, স্টিকি ব্রা, কারসেট ব্রা, মিনিমাইজ ব্রা, নার্সিং ব্রা, পয়েন্টেড ব্রা। আমি এইগুলো একটাও চিনি না। শুধু শুধু নামই শুনেছি, চেনার চেষ্টাও করিনি কখনো। ভেরোনিকার দেওয়া লাল রঙের ব্রাটিকে দেখে প্রথমে মাথায় আগুন ধরে গিয়েছিল, পরে মনে হলো ও হয়তো ভালোবেসে এটা দিয়েছে আমাকে, যাতে বাইরের লোকের কাছে আর অপ্রস্তুত না হই, যাতে মানুষের কাছে নিজের শরীরের ত্রুটি গোপন করার জন্য সবসময় বুকে ভারী ওড়না জড়িয়ে রাখতে না হয়। একবার ইচ্ছে হলো ওটা পরে দেখি কেমন দেখায় আমাকে। কেউ তো আর দেখছে না এই শেষ রাতের আধো অন্ধকারে। এত দামি ব্রা কেনার সামর্থ্য আমার নেই, কখনো কিনবো বলে ভাবিনি। অফ ক্লাসে দুধের মতো ফর্সা আর সেক্সি চেহারার ইলোরা চৌধুরী একদিন বলেছিল আমার গ্রোথ বেশি ছিল বলে মা আমাকে ক্লাস 6-এই ব্রা কিনে দিয়েছিল, আর সবাই সেটা হাঁ করে দেখতো। এইটুকু মেয়ে এই বয়সে। আমার মা অবশ্য এসব নিয়ে কখনো ভাবেইনি। আমিও ক্রমশ না ভাবাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু আজ হঠাৎ মনে হলো, কেন মনে হলো, মুহূর্তেই সমস্ত মন, সমস্ত সত্তা বিদ্রোহ করে উঠল, না, এ জিনিস আমি পড়বো না, কখনো না। জীবনে কখনো কোনো পরীক্ষায় নকল করে পাশ করিনি। চিরকাল নিজের মেধার ওপর আস্থা রেখে উদাসীন মেঘ থেকে বৃষ্টি নামিয়েছি, ফসল তুলেছি ঘরে। আজ কেন তবে মুহূর্তের দুর্বলতায় একটা দামি প্যাডেড ব্রা পরে নিজেকে কৃত্রিমভাবে অন্যের চোখে আকর্ষণীয় করে তুলতে চাইছি? কিছু কামুক আর লম্পট পুরুষকে নিজের বানানো ব্রেস্ট দেখিয়ে প্রলুব্ধ করা কি খুব প্রয়োজন? ছি ছি জাগুরি, এসব বিকৃত ভাবনা মাথায় ঢোকার আগে তোমার আরো একবার আগুনে পুড়ে মরা উচিত ছিল।
এতকালের সমস্ত লড়াই, সমস্ত চোখের জল, তোমার উজ্জ্বল সমস্ত মার্কশিট জলে ভাসিয়ে দাও, মরো তুমি। মোরগ ঝুটির মতো টকটকে লাল ব্রাটাকে প্যাকেট সহ দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় নিয়ে বাইরে এলাম। ছোটবেলার যে উনুনটায় আমি উপুর হয়ে পড়ে গিয়েছিলাম, সেটার সামনে এসে দাঁড়ালাম। উনুনের গর্তের ভেতরে এক মুঠো শুকনো ঝাউ পাতা ফেলে দিয়ে দেশলাই জেলে আগুন ধরিয়ে দিলাম। সেই লেলিহান আগুনের শিখায় সজোরে ছুঁড়ে ফেলে দিলাম ভেরোনিকার সেই রিটার্ন গিফট। সিনথেটিক স্ট্রাইপ আর স্পঞ্জ পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে ভোরের বাতাসে। পুড়ে যাচ্ছে ইম্পোর্টেড ব্রেসিয়ারের অসভ্য রক্তিম হাতছানি, পুড়ে যাচ্ছে আমার কয়েক মুহূর্তের লোভ, পাপ, আত্মপ্রতারণা। উনুনে জল ঢেলে একসময় নিজেই নিভিয়ে দিলাম আমার ক্ষণকালের দুর্বাসনের চিতা। তারপর এক অদ্ভুত নির্বেদ সকালের আলোর মতো ছড়িয়ে পড়ল আমার ক্লান্ত শরীরে, মনে, আমার সমতল বুকের পাঁজরে। যেন বোবা হয়ে গেছি ভূতে পাওয়া মানুষের মতো। শান্ত পায়ে ঘরে ফিরে আসি। ছোট্ট পলকা পড়ার টেবিলের উপরে, বিছানায় তখনও ছড়িয়ে আছে খণ্ড খণ্ড রচনাগুলি। আমার দু চোখে পলক পড়ছে না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ধোঁয়ায় চোখ জ্বলছে তখনও। চোখের পাতা পুড়ে যাওয়া মানুষের মতো 16 খণ্ড রচনাবলীর মধ্যে চুপ করে বসে থাকি আমি।